হাইকোর্টের নির্দেশে যখন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায়, তারপরে রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে তিনি পাশে রয়েছেন যোগ্য চাকরিহারাদের এবং লিগ্যাল সেল তৈরি করে আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দেন। তারপরে সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ এসএসসির চেয়ারম্যান, তার বক্তব্যের একেবারে 180 ডিগ্রি অবস্থান বদল হয়ে যায়। কি বলেন তিনি, রাখবো আপনাদের সামনে। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকিরা যোগ্য। এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমি শ্রমিকের কাছে এই জায়গায় আসবো। এসএসসি চেয়ারম্যানের 25 তারিখের বক্তব্যটা যদি শ্রমিক মন দিয়ে আমরা শুনি, তিনি বলছেন এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যদি এরপরে নতুন কোনো ইনফরমেশন না আসে তাহলে অযোগ্যের সংখ্যা 5,250, অর্থাৎ সংখ্যাটা কিন্তু কনস্ট্যান্ট, এমনটা নির্দিষ্ট করে তিনি বলছেন না। একদম, এবং এই নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারেননি বলেই কিন্তু হাইকোর্ট বাধ্য হয়েছে সবার চাকরিটা এখানে চলে যেতে। কারণ হচ্ছে, আপনার কাছে আমি একটা ছোট্ট তথ্য দিতে চাই। দেখুন, সুপ্রিম কোর্টে যে মামলাটা হচ্ছে সেটা তো এই হাইকোর্টের অর্ডারের ওপরেই অ্যাপিলটা হয়েছে। এই হাইকোর্টের অর্ডারটাকে আপনি যদি 204 নম্বর পেজটা যদি একবার একটু দেখেন, সেখানে পরিষ্কার এখানে লেখা আছে, SSC has submitted a statistical report in respect of 4 selection process which is as follows. এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার 1 অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 লেভেল, টোটাল রেকমেন্ডেশন 11610, ওএমআর ইস্যু 805, র্যাঙ্ক জাম্প খুব ইম্পর্টেন্ট জায়গা 185, অ্যালেজলি ইররেগুলারিটি 993, অ্যালেজড ইররেগুলারিটি ইন পার্সেন্টেজ 8.50। এই রকম 4টে সেগমেন্টেই আছে এবং গ্রুপ ডিতে সব থেকে বেশি আছে অ্যালেজলি ইররেগুলারিটি 44.87। ঠিক এর পরেই জজ সাহেবরা বলছেন, দিস illegalities admitted by the SSC cannot be said to be the within tolerable errors of a selection process। মানে একটা জায়গায় গিয়ে হাইকোর্টের মনে হয়েছে যে এসএসসি ইজ এ রিক্রুটিং অথরিটি। রিক্রুটিং অথরিটি একজনকে যোগ্য তাকেও চাকরি দিয়েছে, একজন অযোগ্য তাকেও চাকরি দিয়েছে। তাহলে রিক্রুটিং অথরিটির ওপরে কি প্রেসার ছিল যে রিক্রুটিং অথরিটি অযোগ্যদেরও চাকরি দিতে বাধ্য হলো? এই জায়গাটা হাইকোর্ট এসএসসি কে বিশ্বাস করেনি। সুপ্রিম কোর্টেও কিন্তু ঠিক এই জায়গাটাই উঠে এসেছে, যার জন্যই প্রধান বিচারপতি কি প্রেসার ছিল যে এত অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো এবং সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এলো সেই অতিরিক্ত শূন্যপদ তৈরির প্রসঙ্গ। কেন রাজ্য সরকার এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিল? 2016 নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ কেন 2022 সালে এসে তৈরি হলো প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন 2021 সালে এই সব মামলা কলকাতা হাইকোর্টে আসে। সেই সময় র্যাঙ্ক জাম্প সহ একাধিক অভিযোগ সামনে আসে। তারপরে 6,861টি অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়। হাইকোর্টকে এই বিষয়ে অবগত করা হয়েছিল। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে এই নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই, তবে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কি হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল, অ্যাজ ইট ইজ তদন্ত চালিয়ে যাবে। কিন্তু যে প্রোটেকশনটা একটা পেজ সুপার নিউমেরিক নিয়ে সেটাতে সেই প্রোটেকশনটা থাকবে, কিন্তু ইন রিগার্ডস অফ আদার থিং যে তদন্ত চলছিল ইলিগালিটিসগুলো, সেগুলো যেগুলো ক্রিমিনালিটি ইনভলভ সেগুলো অবশ্যই তদন্ত হবে। ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। আমি কোর্টের পাটে ঢুকবো না। মমতা ব্যানার্জি সহ পুরো মন্ত্রিসভাকে জেলে দেওয়া উচিত যারা 2022-এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন করেছে।
সিবিআই তদন্ত চলবে, সিবিআই এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না, কিন্তু শত্রুপতি আমি এই জায়গায় আসবো। কোর্ট একেবারে স্পষ্ট গতকাল বলছে সিস্টেমেটিক ফ্রড, এবং এর আগেও আমরা শুনেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা, অর্থাৎ শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এবং সেটা প্রাতিষ্ঠানিক বা সিস্টেমেটিক ফ্রড, সেটা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট প্রত্যেকেরই অবজারভেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 10 লক্ষ চাকরি আমার কাছে তৈরি রয়েছে। তাহলে মানুষজন কোন ভরসায় সরকারি চাকরির জন্য আপিল করবেন? প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে যদি এই ধরনের ফ্রডের ঘটনা ঘটে থাকে, অভিযোগ যদি আসে, মানুষ কোথায় যাবে? কুসুমিতা, তোমার মনে আছে যখন হাইকোর্টে যখন এটা চলছিল, হাইকোর্ট বলেছে যে 75 রকমের মানে ডিসক্রিমিনেটরি অ্যাক্টিভিটিস হয়েছে, মানে 75 রকমের পন্থার কথা বলেছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার যখন এসএসসি মানে মোদি ম্যাজিকের জন্য যেটা আমি বললাম, হঠাৎ করে বললো যে সুবোধ বালকের মতো না আমরা পারবো, তখন সুপ্রিম কোর্ট বললো যে তাহলে যদি এতদিন ধরে পারতেন তাহলে সত্যি এরকম 25,000 চাকরির তো বাতিল করার কোনো প্রয়োজন নেই। ইন দ্য মিন টাইম মুখ্যমন্ত্রী এদিক থেকে ওদিক, স্টেজের এদিক থেকে ওদিক ঘুরে ঘুরে চিৎকার করে উনি বলেন, আমার একবার বলেছেন 40,000 চাকরি বাকি আছে, মানে ওনার কাছে স্টকে আছে, এখন সেটা নেবে 10,000-এ নেবেছে, ফাইনালি কোথায় নামবে? আমার আমার একটাই কথা, ওনার লক্ষ চাকরি থাকুক, কোটি চাকরি থাকুক, আমাদের তো এখন জেনে লাভ নেই। যদি সত্যি এই চাকরি বহাল থাকতো, যদি থাকতো আদৌ, তাহলে এতদিন ধরে এই চাকরি প্রার্থীরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কেন? তখন মুখ্যমন্ত্রী কেন সেই নিয়ে অ্যাকশন নেননি যদি সত্যি ওনার কাছে চাকরি থাকতো? আর যেটা সুপ্রিম কোর্ট বারবার কালকে বলেছে, মানে তোমাদের এখানে প্রতিবেদনে আমি যা বুঝেছি, যে সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন নোট যে যেখানে আজকে সারা দেশের মানুষজন চাতক পাখির মতন তাকিয়ে থাকে একটা সরকারি চাকরি পাবে বলে, তো সেই সরকারি চাকরি পেতে গিয়ে তাদের ঘুষ দিতে হয়েছে, ওএমআর শিটের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ট্র্যাক নেই, তো কিসের ভরসা করবে মানুষ? এরা তো সাধারণ মানুষ, তাদের টাকা দিয়েও সুপার নিউমারি চাকরি ক্রিয়েট করে সেই মানে যারা করাপ্ট লোক তাদের জন্য মুখ্যমন্ত্রী আর তার ক্যাবিনেটের প্রাণ কাঁদছে। চন্দ্রিমা ভট্টাচার্য এখন খুব ডাকছে, আজকে কালকে প্রেস কনফারেন্সে বলছে যে সে নাকি বম ডিফিউজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আরে পুরো ভার্ডিক্টটা পড়ুক, কোথায় বম ডিফিউজ হয়েছে? শুধু বম আপাতত বলেছে যে এখন ফাটবে না, জুলাইতে গিয়ে ফাটবে। 2 মাস, 1.5 মাস, 1 মাস যা বাকি আছে, ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রী যেন ইলেকশনটা এনজয় করে নেয়। সুপ্রিম কোর্ট কিন্তু তাদের কাজ থামাচ্ছে না, একদম ডেকে অ্যারেস্ট করবে না, এইটুকু তাদের আপাতত একেবারে এনজয়। একদম আমি গৌতম বাবুর কাছে এই জায়গায় আসবো। গৌতম বাবু, রাজ্য সরকারের মনে হচ্ছে আপাতত গোটা বিষয়টা স্বস্তির। আমরা প্রত্যেকেই চাই যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যথাযথভাবে চাকরি পান, এবং সেক্ষেত্রে গোটা প্যানেল বাতিল হবে নাকি আংশিকভাবে বাতিল হবে সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, রাজ্য সরকার সমস্ত ব্যক্তিদের দায় এড়িয়ে গেল, রাজ্য সরকার এখন এসএসসি কে সাইড করছে, পাশাপাশি তারা নাকি যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এতদিন পর্যন্ত তো আপনারাই অভিযোগ করে এসেছেন যে অযোগ্যদের কোথাও যোগ্যদের ঢাল করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে বর্তমান রাজ্য সরকার। সেক্ষেত্রে এই শেষ বেলায় এখন তারা কি প্রমাণ করতে চাইছে যে যোগ্যদের হয়ে তারা সওয়াল করবে না, সবটাই তারা এখন কনসার্ন অযোগ্যদের? তার কারণ রাজনীতি ঢুকে পড়েছে। ঠিকই তো, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। স্টেট গভর্নমেন্ট স্পন্সর্ড এই দুর্নীতি, যে স্টেট গভর্নমেন্ট এটাকে স্পন্সর করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এসএসসি কোনো বিষয় গাফিলতি হলে এখন বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে এটা এসএসসির ব্যাপার, কিন্তু এসএসসি এই যে অযোগ্য প্রার্থীদের চাকরি দিতে বাধ্য হলো, এবং তার পেছনে যে একেবারে আমি বারে বারে আপনাদের চ্যানেলে বিভিন্ন চ্যানেলে বলেছি যে বিষয়টা হচ্ছে চাকরি চুরি করব এবং গাড়ি গাড়ি টাকা, কোটি কোটি টাকা সম্পত্তির পাহাড় বানাবো, এইটাই ছিল এসএসসির মোটো, গভর্নমেন্টের মোটো, তৃণমূলের মোটো। এটা মানুষের কাছে পরিষ্কার। তাই আজকে হঠাৎ তার মনে হচ্ছে যে এই যোগ্য প্রার্থীদের জন্যে হঠাৎ ওই কান্না, তাদের চোখের জল চলে আসছে। এতদিন ধরে ওই যোগ্য প্রার্থীরা যারা ওখানে অনশন করেছেন, বসে আছেন, তাদেরকে আমি একসাথে বলি, তাদেরকে তোলার জন্য বহু ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মেজর এবং বহু একেবারেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রথমবার যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ালেন এবং বললেন যারা যোগ্য তাদেরও চাকরি খেয়ে নিয়েছে। পাল্টা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, প্রধানমন্ত্রী যোগ্যদের পাশে থাকার বার্তা দেওয়ার পরে অবস্থান বদল করেছেন মুখ্যমন্ত্রী।
তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। ক্রেডিট গোজ টু প্রধানমন্ত্রী। মোদিজি বলেছেন যোগ্যদের পাশে আমি আছি, শুনেই বুঝেছে হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তুমি তো হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ ঠেকোবাক নাম শুনেছেন, চাকরি ঠেকোবাক শুনেছেন? ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया। তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। হাইকোর্টের যোগ্যদের নাম দেয়নি, যে প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করবো আমরা। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল, বাকিটা ভুয়া, দোকান খুলে বিক্রি করেছি, সকলের নামরা বিক্রি করেছি। নরেন্দ্র মোদী ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। এই চোরেদের বাঁচাতে 2022 সালে 5ই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য, যারা চাকরি পেয়েছে এবং আমি দেবনাথ বাবুর কাছে যাবো। দেবনাথ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে প্রথম থেকেই বলতেন যে ছেলেমেয়েরা চাকরি করছে সেটা এদের সহ্য হচ্ছে না, যারা চাকরি করছে সকলেরই তো পরিবার আছে, সে যোগ্যই হোক অযোগ্যই হোক, তার সবার দায়িত্ব তো আছে। তাহলে আজকে হঠাৎ যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছেন? সবসময় যোগ্য। আমার একটা কথা বলে নেই, শতরূপদী দিদিভাইয়ের সঙ্গে একটা কথা বললেন যে যখনই মোদিজি বলল তখনই মমতা ব্যানার্জি বল। তার আগে থেকে এবিপি সার্ভারে আছে, অনেক আগে থেকে এবিএস সার্ভারে সিদ্ধার্থবাবুর স্টক আছে, যখনই এই ইসের পরে মানে হাইকোর্টের ভার্ডিক্টের পরে তারপরে কথা বলেছিল যে আমরা যোগ্যদের পিছনে দাঁড়াবো। তার অনেক পরে না 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 আমি আপনাকে বক্তব্যটা শুনিয়েছি। 25 তারিখে সিদ্ধার্থবাবু বলেছেন আমি কি এই 23 লক্ষ পরীক্ষার্থী বাই 19,000 প্রত্যেকটা চেক করে করে দেখেছি, আমি কি নিশ্চিত করে বলতে পারবো তারা যোগ্য? তারপরেরটা হচ্ছে 3 তারিখ যেদিন প্রধানমন্ত্রী লিগ্যাল সেলের কথা বললেন, তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু একেবারে বক্তব্য বদলে গেল। না না আমার বক্তব্য হচ্ছে তার আগে থেকে, না না তার আগে থেকেই উনি, না না যখন ভার্ডিক্ট আসছে, ভার্ডিক্টটা তো ফেভারে দেয়, ভার্ডিক্টটা তো 22 তারিখে হচ্ছে, তারপরে 25 তারিখে উনি বললেন যে উনি এত দায়িত্ব নিতে পারবেন না। শতরূপাদি মোদিজির জন্য মমতা আমার যা বলা আছে না হয়ে গেছে, হয়ে গেছে। আমি বলছি যে সিবিআই যেহেতু তদন্ত চালাবে, তদন্তর মধ্যে একজনের তদন্ত ডেফিনেটলি করা উচিত, যিনি কখন পার্টির সঙ্গে থাকেন কখন থাকেন না আমি জানি না, কিন্তু যেদিনই উনি নোটিশ পেলেন সেদিনই এবিপি আনন্দে এসে সন্ধ্যেবেলা বলে গেলেন যে পার্থ চ্যাটার্জি চাকরি খেয়েছে এবং আরও আরেকজন সিনিয়র মন্ত্রী এখানে ইনভলভ আছেন। সিবিআই যেন ডেফিনেটলি সেই তদন্তটা করে, অন্তত সুমোটোই তদন্তটা ডেফিনেটলি যেন করে। একেবারে শ্রমিক স্বস্তির জায়গা কতটা? দেখুন, স্বস্তির জায়গা আমি এটা মনে করি যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে একদম সঠিক কথাই বলেছে। যারা যোগ্য অযোগ্য এই জায়গাটা যদি সেগ্রিগেট করা যায়, কারণ আমি এখনও এটা মনে করছি যে যোগ্য অযোগ্য এই সেগ্রিগেট করাটা এখনও অত্যন্ত কঠিন ব্যাপার। সুপ্রিম কোর্টের কাছেও যে মানে পুরো সলিউশন নেই, তবুও যেহেতু মানে ভারতবর্ষের শেষ কোর্ট, মানে এর পরে তো আর কিছু নেই, সেই জন্য কোনো না কোনো সেগ্রিগেশন এসএসসির তরফ থেকে যদি করা সম্ভব হয়, যোগ্য প্রার্থীদের চাকরি থাকবে এবং যারা অযোগ্য সেই সংখ্যা 8,000। রাজ্য সরকার এই যে স্বস্তিটা আপাতত যেটা দেখাচ্ছে, সেই স্বস্তির কতটা সম্ভাবনা, মানে কতটা সেটা বাস্তব বলে মনে হচ্ছে? সিবিআই তো তদন্ত করবে, কড়া পদক্ষেপ নাই হতে পারে, কিন্তু সিবিআই এর তদন্তটা তো চলবে, সেটা তো নির্দেশ দিয়ে দিয়েছে আদালত। হ্যাঁ অবশ্যই, দেখুন যেটা রাজ্য সরকার ভাবছে ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। সিবিআই তদন্ত করবে এবং আমি আপনাকে এইটা বলছি যেহেতু একটা নির্বাচন চলছে এবং নির্বাচনী কিছু ওই নিয়ম টিয়ম আছে, সেইগুলোতে ওই নির্বাচন কমিশনারের মানে এইগুলো সেইটার জন্য কিন্তু অ্যারেস্ট হবে পরবর্তীকালে যারা যারাই ভেতরে। বিষয়টা তো এটা পরিষ্কার যে সিবিআই তদন্ত চলবে এবং নিশ্চয়ই সুপ্রিম কোর্টের উপর আমাদের এই ভরসা আছে যে স্বচ্ছতা রেখেই রায় তারা দেবেন। আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রী যোগ্য প্রার্থীদের যারা ওখানে অনশনরত তাদের পক্ষে ছিলেন না, এখন তিনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। অবশ্যই ছিলেন। সকলকে ধন্যবাদ। একটা বিরতি, বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরব আনন্দ সকালে।